গতকাল বাথরুমে গিয়ে দেখি আমার ব্যবহৃত প্যাড ডাস্টবিনে নেই। আমি ভাবলাম হয়তো আমি ফেলতে ভুলে গেছি। কিন্তু আজও একই ব্যাপার। আমি ছেলেকে জিজ্ঞেস করলাম, ডাস্টবিন পরিষ্কার করেছিস? সে একটু অস্বস্তিতে বলল, হ্যাঁ মা, কিন্তু আমার সন্দেহ হল। আজ সকালে তার রুমে কিছু খুঁজতে গিয়ে একটা প্লাস্টিক ব্যাগ পেলাম। খুলে দেখি সেখানে আমার কয়েকদিনের ব্যবহৃত প্যাড রাখা। আমি ভয় পেয়ে গেলাম। তাকে ডেকে জিজ্ঞেস করলাম, এগুলো কেন রেখেছিস? সে লজ্জায় মাথা নিচু করে বলল, মা আমি চিৎকার করে বললাম, সব বল। সে কাঁদতে কাঁদতে বলল, মা, এতে তোমার গন্ধ থাকে। আমি রাতে এগুলো শুকিয়ে আমার মাথা ঘুরে গেল। আমি বললাম, তুই কি করছিস? সে আমার পায়ে পড়ে বলল, মা, আমি তোমার প্রতিটি অংশ ভালোবাসি। তোমার শরীরের যা কিছু বের হয় সব আমার কাছে পবিত্র আমি তাকে সরিয়ে দিতে চাইলাম। সে বলল, মা, আমি জানি এটা অস্বাভাবিক। কিন্তু আমি তোমাকে এত গভীরভাবে ভালোবাসি যে তোমার সবকিছু আমার কাছে প্রিয়। আমি তোমাকে স্ত্রী হিসেবে চাই, তাহলে এসব লুকিয়ে করতে হবে না গিয়ে। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। ব্যাগটা আমার হাতেই কাঁপছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মীরা খান। আমার বয়স ৩৮ বছর। আমার স্বামীর নাম রবিউল খান, বয়স ৪২ বছর। আমাদের ২ সন্তান, রিহান আর সারা। রিহান ২১ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। সারা ১৪ বছর বয়সী, নবম শ্রেণীতে পড়ে। কিন্তু আমি যা বলতে যাচ্ছি সেটা আসলে এক অদ্ভুত ব্যাপার। সেদিন সকালে আমি রিহানের রুমে পরিষ্কার করতে গিয়েছিলাম। তার বিছানার নিচে একটা কাগজের প্যাকেট পেলাম। ভিতরে কি আছে জানার জন্য খুলে দেখলাম। ভিতরে ছিল একটা পুরনো ডায়েরি। আমি ভাবলাম হয়তো এটা তার ছোটবেলার কোনো লেখালেখি। কিন্তু যখন পাতা খুললাম তখন দেখি এটা একটা রহস্যময় ম্যাপের মতো কিছু। পৃষ্ঠাগুলোতে বিভিন্ন প্রতীক আর চিহ্ন আঁকা। একটা জায়গায় লেখা ছিল মায়ের গোপন সম্পদকে। আমি অবাক হয়ে গেলাম। এটা কি? আমি রিহানকে ডাকলাম। সে এসে দেখল আমার হাতে ডায়েরিটা। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। মা, এটা সে থামল। কি এটা? তুই কি করছিস? আমি জিজ্ঞেস করলাম। রিহান বলল, মা, আমি জানি তুমি রাগ করবে। কিন্তু আমি একটা রহস্য আবিষ্কার করেছি। কেমন রহস্য? আমি জানতে চাইলাম। সে বলল, মা, তুমি জানো নানুর বাড়িটা? সেখানে একটা গুপ্তধন লুকানো আছে। আমি গত ৩ মাস ধরে এই ম্যাপ বানিয়েছি। আমি হেসে ফেললাম। কি বলিস? গুপ্তধন? রিহান গম্ভীর হয়ে বলল, মা, আমি মজা করছি না। নানার আমলের একটা ঐতিহাসিক সম্পদ আছে। আমি বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করেছি। আমি তার কথা শুনে অবাক হলাম। আমার বাবার বাড়িতে গুপ্তধন? এটা কি করে সম্ভব? রিহান বলল, মা, তুমি জানো ব্রিটিশ আমলে নানা একজন জমিদারের কাছে কাজ করতেন। তখন তিনি একটা বড় অঙ্কের টাকা পেয়েছিলেন। কিন্তু সেই টাকা তিনি কোথাও লুকিয়ে রেখেছিলেন। আমি প্রশ্ন করলাম, এসব তুই কোথায় পেলি? রিহান বলল, আমি নানুর পুরনো বন্ধুদের সাথে কথা বলেছি। তারা বলেছেন নানা মৃত্যুর আগে একটা ইশারা দিয়ে গিয়েছিলেন। এরপর সে আমাকে ম্যাপটা দেখাল। তাতে আমাদের পুরনো বাড়ির একটা নকশা ছিল। বিভিন্ন জায়গায় লাল দাগ দেওয়া। মা, এই জায়গাগুলোতে হয়তো কোনো সূত্র লুকানো আছে কি? রিহান বলল। আমি জিজ্ঞেস করলাম, তুই কি করতে চাইস? রিহান বলল, আমি চাই আমরা একসাথে সেই বাড়িতে গিয়ে খোঁজ করি। হয়তো সত্যিই কিছু পাব। আমি রিহানের উৎসাহ দেখে মুগ্ধ হলাম। কিন্তু একই সাথে চিন্তিত হলাম। আমার বাবার বাড়িটা এখন প্রায় ভাঙা। সেখানে গিয়ে খোঁজাখুঁজি করা ঝুঁকিপূর্ণ হতে পারে। তবুও আমি রিহানের অনুরোধ রাখতে চাইলাম। আমি বললাম, ঠিক আছে, আমরা যাব। কিন্তু সারাকেও সাথে নিয়ে যেতে হবে। রিহান রাজি হল। আমরা পরের সপ্তাহে যাওয়ার প্ল্যান করলাম। এর মধ্যে রিহান আরও তথ্য সংগ্রহ করতে লাগল। সে আমাকে বলল যে আমার বাবার একটা পুরনো ডায়েরি আছে যেটা আমাদের বাড়িতেই কোথাও রাখা। আমি সেই ডায়েরি খুঁজতে শুরু করলাম। অবশেষে আলমারির উপরের তাকে পেলাম। ডায়েরিতে বাবার হাতের লেখায় কিছু অদ্ভুত কথা লেখা।
একটা পাতায় লেখা ছিল, যখন চাঁদ পূর্ণ হবে তখন পূর্ব দেওয়ালের ছায়া দেখবে। সেই ছায়ার শেষে যেখানে মাটি নরম সেখানেই লুকানো আছে পরবর্তী সূত্র উ। আমি রিহানকে এটা দেখালাম। সে খুব উৎসাহিত হয়ে উঠল। মা, এটাই প্রমাণ। নানা সত্যিই কিছু লুকিয়ে রেখেছিলেন, রিহান বলল। আমরা পূর্ণিমার দিনের জন্য অপেক্ষা করলাম। সেদিন সন্ধ্যায় আমরা তিনজন পুরনো বাড়িতে গেলাম। বাড়িটা দেখতে ভৌতিক লাগছিল। চারপাশে ঝোপঝাড়। দেওয়ালগুলো ভেঙে গেছে অনেক জায়গায়। পূর্ণিমার চাঁদের আলোতে পূর্ব দেওয়ালের ছায়া স্পষ্ট দেখা যাচ্ছিল। আমরা সেই ছায়া অনুসরণ করে হাঁটলাম। ছায়ার শেষ প্রান্তে একটা জায়গার মাটি সত্যিই নরম ছিল। রিহান একটা কোদাল এনেছিল। আমরা খোঁড়া শুরু করলাম। প্রায় 2 ফুট খোঁড়ার পর একটা ধাতব বাক্স পেলাম। বাক্সটা খুলে দেখি ভিতরে একটা চিঠি আর একটা চাবি। চিঠিতে বাবার হাতের লেখায় লেখা ছিল, যদি কেউ এই চিঠি পড়ো তাহলে বুঝতে হবে তুমি আমার রক্ত। এই চাবি দিয়ে খুলবে আসল ধনভাণ্ডারের তালা। কিন্তু সেই জায়গা পৌঁছানো সহজ নয়। তোমাদের পরবর্তী সূত্র পাবে পুরনো কুয়ার ভিতরে ঘি। আমরা সবাই রোমাঞ্চিত হয়ে উঠলাম। এটা কি সত্যিই সম্ভব? পুরনো কুয়াটা বাড়ির পিছন দিকে ছিল। আমরা সেখানে গেলাম। কুয়ার ভিতরে তাকিয়ে দেখি কিছু পাথর আলাদাভাবে সাজানো। রিহান দড়ি দিয়ে নিচে নামল। সে চিৎকার করে বলল, মা, এখানে একটা গুহার মতো পথ আছে। আমার বুক কাঁপতে লাগল। এটা কি হচ্ছে? রিহান বলল, মা, তুমি আর সারা উপরে থাকো। আমি একটু দেখে আসি। কিন্তু আমি চাইলাম না সে একা যাক। আমরা সবাই নিচে নামলাম। কুয়ার নিচে সত্যিই একটা ছোট গুহার মতো পথ ছিল। আমরা মোবাইলের টর্চ জ্বালিয়ে এগোতে থাকলাম। প্রায় 50 ফুট এগোনোর পর একটা কক্ষের মতো জায়গা পেলাম। সেখানে একটা বট কাঠের বাক্স রাখা। বাক্সের উপরে একটা তালা ছিল। রিহানের চাবি দিয়ে তালা খুল। বাক্স খুলে আমরা যা দেখলাম তা বিশ্বাস করা কঠিন। ভিতরে ভর্তি স্বর্ণের মুদ্রা, হীরার গহনা আর কিছু পুরনো দলিল। আমি কাঁদতে শুরু করলাম। বাবা সত্যিই এত বড় একটা সম্পদ রেখে গিয়েছিলেন। কিন্তু তখনই একটা অদ্ভুত শব্দ শুনলাম। মনে হলো কেউ আমাদের অনুসরণ করে এসেছে। আমরা ভয়ে কাঁপতে লাগলাম। হঠাৎ দেখি গুহার মুখে একটা ছায়া। কে সেখানে? আমি চিৎকার করে জিজ্ঞেস করলাম। একটা পরিচিত কণ্ঠ শুনলাম, মীরা, এটা আমি। তোমার চাচা হারুন গো। আমি অবাক হয়ে গেলাম। চাচা হারুন? তিনি এখানে কি করছেন? চাচা গুহার ভিতরে ঢুকলেন। তার সাথে আরও 2 জন লোক। মীরা, তোমরা এখানে কি করছো? চাচা জিজ্ঞেস করলেন। আমি সব বললাম। চাচা শুনে হাসলেন। আমি জানতাম তোমার বাবা কিছু লুকিয়ে রেখেছিলেন। আমি অনেক দিন ধরে খুঁজছিলাম, চাচা বললেন। তখন আমার মনে সন্দেহ জাগল। চাচা কি সত্যিই আমাদের সাহায্য করতে এসেছেন? চাচা বললেন, এই ধনসম্পদ আমাদের পূর্বপুরুষদের। এটা আমাদের সবার। কিন্তু রিহান বলল, না চাচা যান, না না, এটা শুধু আমাদের জন্য রেখে গেছেন গু। চাচার মুখ শক হয়ে গেল। তোমরা কি মনে করো এত বড় সম্পদ শুধু তোমাদের? আমি বুঝলাম পরিস্থিতি খারাপ হতে পারে। আমি সারাকে আমার কাছে টেনে নিলাম। চাচা তার সাথীদের ইশারা করলেন। তারা আমাদের চারপাশে ঘিরে ফেল। তোমরা এখানে থেকে যাবে। আমরা এই ধনসম্পদ নিয়ে যাব, চাচা বললেন। আমার বুঝতে বাকি রইল না যে চাচা আমাদের ফাঁদে ফেলেছেন। তিনি হয়তো অনেক দিন ধরেই আমাদের পিছু নিয়েছিলেন। কিন্তু রিহান হঠাৎ একটা কাজ করল। সে গুহার একটা দেওয়ালে জোরে ধাক্কা দিল। মনে হয় সেখানে একটা গোপন পথ ছিল। দেওয়াল সরে গিয়ে একটা সুড়ঙ্গ দেখা গেল। মা, সারা, এদিকে! রিহান চিৎকার করল। আমরা 3 জন দৌড়ে সুড়ঙ্গে ঢুকলাম। চাচা আর তার সাথীরা আমাদের পেছনে এল। সুড়ঙ্গটা অনেক লম্বা ছিল। আমরা দৌড়তে দৌড়তে শ্বাসকষ্ট হচ্ছিল। কিন্তু থামতে পারছিলাম না। অবশেষে সুড়ঙ্গের শেষে একটা খোলা জায়গা পেলাম। সেখান থেকে সরাসরি জঙ্গলে বের হওয়া যায়। আমরা বের হয়ে দৌড়াতে লাগলাম। ভোর হয়ে আসছিল। আমরা নিকটবর্তী একটা গ্রামে পৌঁছলাম। সেখানে পুলিশ স্টেশনে গিয়ে সব জানালাম। পুলিশ সেই গুহায় গিয়ে চাচা আর তার সাথীদের ধরে ফেল। কিন্তু ধনসম্পদের বেশিরভাগ তারা সরিয়ে ফেলেছিল। তবুও আমরা যা পেলাম তা দিয়ে আমাদের সবার ভবিষ্যৎ নিরাপদ হয়ে গেল। কিন্তু এর কিছুদিন পর আরও একটা রহস্যের সমাধান হল।
রিহান আবিষ্কার করল যে আমার বাবা শুধু ধনসম্পদ নয়, একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিলও লুকিয়ে রেখেছিলেন। সেই দলিল অনুযায়ী আমাদের এলাকার একটা বড় অংশ আসলে আমাদের পূর্বপুরুষদের সম্পত্তি ছিল, যা পরে অবৈধভাবে দখল হয়ে গিয়েছিল। আমরা সেই দলিল দিয়ে আদালতে মামলা করলাম। অবশেষে আমাদের প্রাপ্য সম্পত্তি ফিরে পেলাম। কিন্তু সবচেয়ে বড় প্রাপ্তি ছিল পারিবারিক ঐক্য। এই রোমাঞ্চকর অভিযানের মাধ্যমে আমাদের পরিবারের সবাই আরও কাছে এসেছিলাম। রিহানের সাহস আর বুদ্ধির কারণেই আমরা এই রহস্যের সমাধান করতে পেরেছিলাম। সে আমাকে প্রমাণ করে দিয়েছিল যে আমাদের পূর্বপুরুষরা আমাদের জন্য যা রেখে গেছেন তার যথাযথ ব্যবহার করতে পারলে আমাদের সমস্যার সমাধান হতে পারে। এখন আমরা সবাই একসাথে আছি। রিহান তার পড়াশোনা চালিয়ে যাচ্ছে। সারাও ভালো ছাত্রী হিসেবে গড়ে উঠছে। আর আমি আর আমার স্বামী আমাদের নতুন জীবন নিয়ে খুশি। কিন্তু মাঝে মাঝে ভাবি, জীবনে কত রহস্য লুকিয়ে থাকে। আমরা জানি না কোনো মুহূর্তে কি ঘটতে পারে। রিহানের কৌতূহল আর সাহস না থাকলে হয়তো আমরা কখনোই জানতে পারতাম না আমাদের পারিবারিক ইতিহাসের এই চমৎকার অধ্যায়। গল্পটা এখানেই শেষ হতে পারত। কিন্তু না, আরও একটা চমক বাকি ছিল। কয়েক মাস পর রিহান আবার একটা অদ্ভুত আবিষ্কার করল। আমাদের পুরনো বাড়ির একটা গোপন কক্ষে সে একটা পুরনো বই পেল। বইটা ছিল আমার দাদার হাতের লেখা। সেই বইয়ে আমাদের বংশের ৩০০ বছরের ইতিহাস লেখা ছিল। আমরা জানতে পারলাম যে আমাদের পূর্বপুরুষরা শুধু জমিদার ছিলেন না, তারা একটা গুপ্ত সংগঠনের সদস্য ছিলেন যারা দেশের স্বাধীনতার জন্য কাজ করত। আমাদের বংশ আসলে দেশের মুক্তিযুদ্ধের একটা অজানা ইতিহাসের অংশ। আমাদের দাদাপরদাদারা গোপনে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। এই আবিষ্কার আমাদের আরও গর্বিত করে তুলল। আমরা শুধু ধনী পরিবার নই, আমরা একটা ঐতিহাসিক পরিবারও। রিহান এখন ইতিহাস নিয়ে পড়াশোনা করার সিদ্ধান্ত নিয়েছে। সে চায় আমাদের পূর্বপুরুষদের অবদান নিয়ে গবেষণা করতে। সারাও বড় হয়ে ইতিহাসবিদ হতে চায়। সে বলে, মা, আমরা যে পরিবারে জন্মেছি সেটা অসাধারণ। আমাদের এই ইতিহাস সবার জানা উচিত। কে আমি মাঝে মাঝে ভাবি, জীবন কত অদ্ভুত। আমি যখন সকালে রিহানের রুমে সেই প্যাকেট পেয়েছিলাম, তখন কি জানতাম যে এর ফলে আমাদের পুরো জীবন বদলে যাবে। কখনো কখনো জীবনের সবচেয়ে বড় রহস্য আমাদের ঘরের মধ্যেই লুকিয়ে থাকে। আমাদের শুধু চোখ খোলা রেখে দেখতে হয়। আজকের দিনেও মাঝে মাঝে রিহান নতুন কোনো সূত্র নিয়ে আমার কাছে আসে। সে বলে, মা, আমার মনে হয় আমাদের আরও কিছু আবিষ্কার করার বাকি আছে। আমি হেসে বলি, যা খুশি কর। কিন্তু এবার আর আমাকে কোনো গুহায় নিয়ে যাবি না। কিন্তু আমি জানি রিহানের এই কৌতূহল কখনো শেষ হবে না। আর সেটাই ভালো। কারণ এই কৌতূহলের কারণেই আমরা আমাদের পারিবারিক গৌরবের ইতিহাস জানতে পেরেছি। গত সপ্তাহে রিহান আবার একটা নতুন তথ্য পেয়েছে। সে বলল, মা, আমি জানতে পেরেছি যে আমাদের দাদুর একজন বন্ধু এখনও বেঁচে আছেন। তার বয়স ৯০ বছর। তিনি আমাদের পরিবার সম্পর্কে অনেক কিছু জানেন। আমরা সেই বৃদ্ধ মানুষটির সাথে দেখা করতে গেলাম। তার নাম আব্দুল করিম দাদু। তিনি আমাদের দেখে খুব খুশি হলেন। আরে মীরা, তুই তো একদম তোর দাদির মতো দেখতে, তিনি বললেন। আব্দুল করিম দাদু আমাদের অনেক গল্প শোনালেন। তিনি বললেন যে আমাদের দাদা শুধু সম্পদ লুকিয়ে রাখেননি, তিনি একটা গোপন চিঠিও লিখে রেখেছিলেন। সেই চিঠিতে তোমাদের পরিবারের সবার জন্য আলাদা আলাদা উপদেশ লেখা আছে। এমনকি যারা এখনো জন্মায়নি তাদের জন্যও তিনি বললেন। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, সেই চিঠি কোথায় আছে? সেটা আমার কাছেই আছে। তোমার দাদা আমাকে বলে গেছিলেন যে যদি তার বংশের কেউ আমার কাছে আসে তাহলে সেই চিঠি দিয়ে দিতে। তিনি বললেন। আব্দুল করিম দাদু আমাদের সেই চিঠি দিলেন। চিঠির উপরে লেখা ছিল, আমার প্রিয় বংশধরদের জন্য। চিঠি খুলে আমরা পড়তে শুরু করলাম। সেখানে প্রতিটি প্রজন্মের জন্য আলাদা আলাদা পরামর্শ লেখা ছিল। আমার জন্য লেখা ছিল, মীরা, তুমি আমার গর্বের নাতনি। তোমার মধ্যে আমাদের পরিবারের শক্তি আছে। তুমি সবসময় সবার যত্ন নিয়েছ। কিন্তু মনে রেখো, নিজের স্বপ্নগুলোকেও গুরুত্ব দিতে হবে। রিহানের জন্য লেখা ছিল, রিহান, তুমি আমাদের পরিবারের ভবিষ্যৎ। তোমার কৌতূহল আর সাহস দিয়ে তুমি আমাদের পারিবারিক ইতিহাসকে জীবন্ত করে তুলবে। কিন্তু মনে রেখো, জ্ঞান অর্জনের চেয়ে জ্ঞান বিতরণ করা বেশি গুরুত্বপূর্ণ। সারার জন্যও লেখা ছিল, সারা, তুমি আমাদের পরিবারের আলো। তোমার হাসি দিয়ে তুমি সবার মন ভালো করে দিতে পারবে। বড় হয়ে তুমি যাই করো না কেন, মানুষের সেবা করার কথা ভুলো না।
এমনকি আমার স্বামী রবিউলের জন্যও কিছু লেখা ছিল, যদিও তিনি আমাদের বংশের নন। রবিউল, তুমি আমার মেয়েকে খুশি রেখেছ। এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। তুমি আমাদের পরিবারের একজন সম্মানিত সদস্য। এই চিঠি পড়ে আমাদের সবার চোখে জল এসে গেল। মনে হলো আমার দাদা যেন আমাদের পাশেই আছেন। আব্দুল করিম দাদু বললেন, তোমার দাদা বলতেন, আমাদের পরিবার শুধু রক্তের সম্পর্ক নয়, এটা একটা মিশন। আমাদের উদ্দেশ্য হল সমাজের কল্যাণ করা। এরপর তিনি আমাদের আরও একটা চমকপ্রদ তথ্য দিলেন। তিনি বললেন, তোমাদের দাদা একটা ট্রাস্ট তৈরি করেছিলেন। সেই ট্রাস্টের টাকা দিয়ে গরিব মেধাবী ছেলে মেয়েদের পড়াশোনার খরচ দেওয়া হতো। কিন্তু স্বাধীনতার পর সেই ট্রাস্টের খোঁজ হারিয়ে গেছে। রিহান তৎক্ষণাৎ জিজ্ঞেস করল, সেই ট্রাস্ট কি এখনো আছে? হ্যাঁ, আছে। কিন্তু সেটা চালু করতে হলে তোমাদের পারিবারিক দলিল লাগবে কি? তিনি বললেন। আমরা বুঝলাম যে আমাদের আবিষ্কৃত দলিলগুলো শুধু সম্পত্তি উদ্ধারের জন্য নয়, এগুলো দিয়ে আমরা আমাদের দাদার স্বপ্ন পূরণ করতে পারি। পরের মাসেই আমরা সেই ট্রাস্ট পুনরায় চালু করলাম। প্রতি বছর আমরা 10 জন গরিব মেধাবী ছাত্রছাত্রীকে বৃত্তি দিতে শুরু করলাম। রিহান এই কাজে খুব উৎসাহী হয়ে উঠল। সে বলল, মা, এটাই আমাদের আসল সম্পদ। টাকাপয়সা থেকে এই কাজ অনেক বেশি মূল্যবান। সারাও বলল, আমি বড় হয়ে এই ট্রাস্টের কাজ করব। আরও বেশি ছেলে মেয়েকে সাহায্য করব। আমার মনে হল আমার বাবাদাদারা স্বর্গ থেকে দেখে হয়তো গর্ব অনুভব করছেন। আমরা শুধু তাদের সম্পদ উদ্ধার করিনি, তাদের আদর্শ বাস্তবায়ন করতে পেরেছি। কিন্তু গল্প এখানেও শেষ নয়। কিছুদিন আগে রিহান আমাকে বলল যে সে আরও একটা রহস্যের সন্ধান পেয়েছে। মা, আমি জানতে পেরেছি যে আমাদের এলাকায় আরও কয়েকটা পরিবার আছে যারা আমাদের মতোই গুপ্ত সংগঠনের সদস্য ছিল। তাদের কাছেও হয়তো গুরুত্বপূর্ণ তথ্য আছে। কি? রিহান বলল। আমি বললাম, তুই কি করতে চাস? রিহান বলল, আমি চাই আমরা সবাই মিলে একটা বড় প্রকল্প শুরু করি। আমাদের এলাকার ইতিহাস নিয়ে একটা বই লিখব। সেই বইয়ে আমাদের পূর্বপুরুষদের অবদান তুলে ধরব। এই প্রস্তাব আমার খুব ভালো লাগল। আমরা সিদ্ধান্ত নিলাম যে পরের বছর থেকে এই কাজ শুরু করব। এখন আমি যখন এই পুরো ঘটনার কথা ভাবি, তখন মনে হয় জীবন সত্যিই অনেক রহস্যময়। আমি যদি সেদিন সকালে রিহানের রুমে সেই প্যাকেট না দেখতাম, তাহলে হয়তো আমরা কখনোই জানতে পারতাম না আমাদের এত গৌরবময় অতীত আছে। কখনো কখনো জীবনের সবচেয়ে বড় আবিষ্কার আমাদের নিজের ঘরেই লুকিয়ে থাকে। শুধু একটু সাহস আর কৌতূহল থাকলেই সেগুলো খুঁজে পাওয়া যায়। আমার ছেলে রিহানের মতো মানুষ হওয়ার জন্য আমি গর্বিত। তার সাহস আর অধ্যবসায় আমাদের পরিবারের ইতিহাস পরিবর্তন করে দিয়েছে। আর আমি বুঝেছি যে পরিবার মানে শুধু একসাথে বসবাস করা নয়। পরিবার মানে একে অপরের স্বপ্ন পূরণে সাহায্য করা, একসাথে রহস্য সমাধান করা, আর একে অপরকে ভালোবাসা। আজ যখন আমি রাতে ঘুমাতে যাই, তখন মনে হয় আমাদের বাড়িতে শুধু আমরা 4 জন নই। আমাদের সাথে আছেন আমাদের পূর্বপুরুষদের আত্মা, যারা আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন। এবং সবচেয়ে বড় কথা, আমি জানি এই গল্প এখানেও শেষ নয়। রিহান আর সারা বড় হয়ে হয়তো আরও অনেক রহস্যের সমাধান করবে। আমাদের পারিবারিক ইতিহাসে আরও অনেক পাতা যোগ হবে। আর আমি শুধু দেখে যাব কিভাবে আমার সন্তানরা আমাদের পারিবারিক ঐতিহ্য এগিয়ে নিয়ে যায়। কিভাবে তারা নতুন প্রজন্মের কাছে আমাদের পূর্বপুরুষদের আদর্শ পৌঁছে দেয়। এই গল্প শেষ করার আগে একটা কথা বলতে চাই। যারা এই গল্প শুনছেন তারা হয়তো ভাবছেন এটা শুধুই একটা কাহিনী। কিন্তু আমি বলবো, আপনাদের পরিবারের ইতিহাসে হয়তো এর চেয়েও রোমাঞ্চকর কোনো গল্প লুকিয়ে আছে। শুধু একটু খোঁজ করে দেখুন। আপনার দাদানানার পুরনো জিনিসপত্র ঘেঁটে দেখুন। হয়তো আপনিও আবিষ্কার করবেন এমন কিছু যা আপনার জীবনই পরিবর্তন করে দেবে। আর সবশেষে আপনার সন্তানদের কৌতূহলকে উৎসাহিত করুন। হয়তো তাদের সেই কৌতূহলই একদিন আপনার পরিবারের লুকানো রত্ন আবিষ্কার করবে। এই ছিল আমার গল্প। একটা সাধারণ সকাল থেকে শুরু হয়ে যে গল্প আমাদের পুরো জীবন পরিবর্তন করে দিল।